আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানকে সহায়তা দেবে তালেবান। হুমকির কাছে নতি স্বীকার করব না ইরানের পররাষ্ট্রমন্ত্রী। কিম জং উনের উত্তরসূরিকে। এথেন্সে ইসরায়েলি গোয়েন্দা সিরিজ তেহরানের নির্মাতার লাশ উদ্ধার। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানকে সহায়তা দেবে তালেবান। ইরানের ওপর যুক্তরাষ্ট্র হামলা চালালে ইসলামিক রিপাবলিক অফ ইরানকে তালেবান সহায়তা ও সমর্থন দেবে বলে জানিয়েছেন গোষ্ঠীটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। রেডিও ইরানের পশতো ভাষার পরিষেবাকে রবিবার দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। মুজাহিদ বলেন, প্রয়োজন হলে আফগানিস্তানের জনগণ ইরানের প্রতি সহানুভূতি দেখাবে এবং সহযোগিতাও করতে পারে। তবে তিনি স্পষ্ট করেন, এর অর্থ এই নয় যে সুন্নি এই গোষ্ঠী স্বয়ংক্রিয়ভাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক যুদ্ধে জড়িয়ে পড়বে। তালিবানের বার্তা হল, তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো সংঘাত চায় না, বরং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক পদক্ষেপ ও চলমান আলোচনার মাধ্যমে সমাধান দেখতে চায় তারা। মুজাহিদ আরও দাবি করেন, জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইরান জয়ী হয়েছে এবং যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে ইরান আবারও জয়ী হবে। তার ভাষায়, ইরান আবারও জয়ী হতে সক্ষম কারণ দেশটির সক্ষমতা রয়েছে, তারা ন্যায়ের পক্ষে এবং আত্মরক্ষার অধিকার তাদের আছে। এর আগে ইসলামিক প্রজাতন্ত্রের পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনা, সামরিক নেতৃত্ব ও অন্যান্য কৌশলগত স্থাপনায় ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছিল তালেবান। হুমকির কাছে নতি স্বীকার করব না, ইরানের পররাষ্ট্রমন্ত্রী। হুমকির কাছে নতি স্বীকার না করার অঙ্গীকার করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আলাঘচি। সোমবার জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধানের সঙ্গে বৈঠকের পূর্বে তিনি একথা বলেন। রয়টার্সের খবরে বলা হয়, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধ নিরসনসহ মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনের ফলে সম্ভাব্য সংঘাত এড়ানোর লক্ষ্যেই যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক আলোচনা। এর আগে চলতি মাসের শুরুতে উভয় পক্ষ ওমানে পরোক্ষভাবে আলোচনা করেছে। আরাঘচি সামাজিক মাধ্যম এক্সে বলেছেন, একটি ন্যায্য ও যুক্তিসঙ্গত চুক্তির জন্য বাস্তব ধারণা নিয়ে আমি জেনেভায় আছি। হুমকির কাছে নতি স্বীকার করব না। তেহরান বলেছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে তারা কেবল পারমাণবিক কর্মসূচিতে সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করতে ইচ্ছুক, তবে শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মেনে নেবে না। এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানজি ইঙ্গিত দিয়ে বলেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরান তাদের পারমাণবিক কর্মসূচিতে সমঝোতায় প্রস্তুত। বিবিসিকে তিনি বলেন, চুক্তি করতে আমরা সত্যি আগ্রহী, আর এটি প্রমাণ করার দায়িত্ব এখন আমেরিকার। তবে ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, আলোচনা ব্যর্থ হলে দীর্ঘমেয়াদী সামরিক অভিযানের সম্ভাবনার প্রস্তুতি নিচ্ছে তারা। অপরদিকে পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে স্মার্ট কন্ট্রোল অফ দ্য স্ট্রেট অফ হরমুজ নামে একটি নৌমহড়া শুরু করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি নৌবাহিনী। কিম জং উনের উত্তরসূরিকে। উত্তর কোরিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দুকে ঘিরে আবারও দৃশ্যমান হয়েছে এক অদৃশ্য কিন্তু তীব্র পারিবারিক স্নায়ুযুদ্ধ। দেশটির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে অভ্যন্তরীণ অস্থিরতার ইঙ্গিত মিলছে বিভিন্ন মহল থেকে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা এনআইএস জানিয়েছে, কিম জং উনের ১৩ বছর বয়সী কন্যা কিম জু আয়ে উত্তর কোরিয়ার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছেন। বিষয়টি এখন আর নিছক গুঞ্জন নয়, বরং ক্ষমতার কাঠামোর ভেতরে তা গুরুত্ব সহকারে বিবেচিত হচ্ছে। তবে এই সিদ্ধান্ত দেশটির প্রভাবশালী নেত্রী এবং কিম জং উনের বোন কিম ইয়ো জংয়ের সঙ্গে সম্ভাব্য ক্ষমতার সংঘাতের ক্ষেত্র তৈরি করতে পারে। চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠিত হতেব একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সম্মেলনে কিম জু আইকে আনুষ্ঠানিকভাবে উত্তরসূরি ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমনটি হলে উত্তর কোরিয়ার রক্ষণশীল ও পুরুষতান্ত্রিক নেতৃত্বে তা একটি বড় পরিবর্তনের সূচনা করবে। ২০২২ সালের নভেম্বরে ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় প্রথমবারের মতো জনসম্মুখে দেখা যায় কিম জু আইকে।
এরপর থেকে তিনি নিয়মিত বাবার সঙ্গে সামরিক মহড়া, শিল্প কারখানা পরিদর্শন এবং বিদেশ সফরে অংশ নিচ্ছেন। শুরুতে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা বিষয়টিকে গুরুত্ব না দিলেও সম্প্রতি তাকে চীনের নেতার সঙ্গে বৈঠকে নিয়ে যাওয়া এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কর্মসূচিতে সম্পৃক্ত করার পর তাদের মূল্যায়ন বদলেছে। বিশ্লেষকদের ধারণা, কিম জং উন পরিকল্পিতভাবেই তার কিশোরী কন্যাকে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত করছেন। তবে এই প্রক্রিয়ায় বড় প্রতিবন্ধক হয়ে উঠতে পারেন ৩৮ বছর বয়সী কিম ইয়ো জং, যিনি বর্তমানে উত্তর কোরিয়ার দ্বিতীয় সর্বাধিক ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বিবেচিত। এথেন্সে ইসরায়েলি গোয়েন্দা সিরিজ তেহরানের নির্মাতার লাশ উদ্ধার। হিট ইসরায়েলি গুপ্তচর থ্রিলার সিরিজ তেহরানের সহনির্মাতা টিভি প্রযোজক ডানা ইডেনকে মধ্য এথেন্সের একটি হোটেল কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে গ্রিক পুলিশ সোমবার এএফপিকে জানিয়েছে। ৫২ বছর বয়সী ইডেনের মরদেহ রবিবার গভীর রাতে গ্রিক রাজধানীর কেন্দ্রস্থল সিনতাগমা স্কোয়ারের কাছে তার হোটেল কক্ষে পাওয়া যায় বলে পুলিশ জানায়। পুলিশের এক মুখপাত্র বলেন, ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, নজরদারি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হয়েছে এবং সবকিছু থেকে আত্মহত্যার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সিরিজটির চতুর্থ মৌসুমের শুটিংয়ের জন্য ইডেন ৪ ফেব্রুয়ারি এথেন্সে পৌঁছেছিলেন। সিরিজটি আন্তর্জাতিকভাবে অ্যাপল টিভিতে সম্প্রচারিত হয়। ইরানের রাজধানীতে গোপনে কাজ করা মোসাদের এক এজেন্টকে কেন্দ্র করে নির্মিত তেহরানের প্রথম ৩টি মৌসুম এথেন্সে ধারণ করা হয়েছিল। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের চালানো হামলা এবং পরবর্তী সময়ে গাজায় বোমাবর্ষণের পর চতুর্থ মৌসুমের শুটিং বিলম্বিত হয়। সিরিজটি আন্তর্জাতিকভাবে সর্বাধিক বিক্রিত ইসরায়েলি প্রযোজনাগুলোর একটি হয়ে উঠেছে এবং ২০২১ সালে সেরা নাটক সিরিজ বিভাগে এমি পুরস্কার অর্জন করেছে। ইডেন প্রযোজক শুলা স্পিগেলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতেন এবং তাদের যৌথ প্রতিষ্ঠান ডোনা অ্যান্ড শুলা প্রোডাকশনস তেহরান সহ আরও কয়েকটি সিরিজের মূল চালিকা শক্তি ছিল। ইসরায়েলের সংস্কৃতিমন্ত্রী মিকি জোহর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে ইডেনকে ইসরায়েলি টেলিভিশন শিল্পের অন্যতম প্রধান ও ইনফ্লুয়েন্সিয়াল প্রযোজক হিসেবে উল্লেখ করেছেন।